কেয়ারলেস কি করে হতে পারিস তুই? সারাদিন শুধু মুখই চালাস, মাথাটা চালাস না কেন? মাথা চালানোর জিনিস না তাই। হৈমি, প্লিজ জান, রাগ করিস না। কিভাবে খুঁজবো সেইটা বল প্লিজ প্লিজ। ওইসব রাক্ষসটার দোষ। যেদিন থেকে আমার জীবনে এসছে সেদিন থেকে একের পর এক অঘটন ঘটেই চলেছে। সে কি রে, তোর জীবনও চলে গেছে? হৈমি থতমত খেয়ে গেল, আমদা আমদা করতে শুরু করলো। শেষে রেগে মেগে বলল, তুই আমাকে আর ফোনই দিবি না, শয়তান মেয়ে। বিপদে পড়েছিস, সাহায্য না করে মজা নিচ্ছিস। তোর মুখে পোকা পড়ুক, তোর 32 পার্টি দাঁতে 64 পার্টির দাঁত হোক, ডাইনি বুড়ি হয়ে যা তুই, শাকচুন্নি। একদমে বুকে ফোন কেটে দিল হৈমি। রাগে ফুসফুস করতে করতে ফোন বিছানায় রেখে বেরিয়ে পড়ল। এদিকে নয়ন আবারও তাকে ফোন করে যাচ্ছে সমানে, অথচ রিসিভ করার নাম নেই। মনে মনে ভাবল, নয়না আপুকে ফোন করি। এ বাড়িতে থাকলে মা ভাইয়ার চোখে বা আমার চোখে পড়তো, তাহলে আপুর শ্বশুর বাড়িও ফেলে আসতে পারে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না, ধুর। বলেই ফোন করলো নয়নাকে। নয়নাকে ফোন করে যা শুনলো, এতে 2 মিনিট মাথা ভন ভন করে ঘুরতে থাকলো নয়নের। রুদ্র হৈমির নেকলেস নিয়ে নয়নাকে দেখিয়েছে। নয়না তার নিজের কাছে নেকলেস রাখতে চেয়েছিল আর বলেছিল সেই হৈমিকে দিয়ে দিবে, কিন্তু রুদ্র নয়নাকে নেকলেস দেয়নি। বরং হৈমি কোথায় থাকে, কোন কলেজে পড়ে, বাড়িতে কে কে আছে, সব জেনে নিল রুদ্র। সব শুনে খানিকটা অবাক হয়েছে রুদ্র, যদিও ডিটেইলে কিছু বলেনি নয়না, শুধু এইটুকু বলেছে হৈমির বাবা মা বেঁচে নেই। রিয়াজ উদ্দিন এবং সাথে 20-25 জন বাচ্চার সাথেই থাকে হৈমি। এর যোগসূত্র কি তা বলেনি নয়না। রুদ্র বেশি প্রশ্ন করেনি। সবটা শুনে নয়ন ফোন কেটে আবারও হৈমিকে ফোন দিল, কিন্তু না, ফোন ধরার কোনো নাম নেই মেয়েটার। বিয়ের 3য় দিন রুদ্র নয়নার একমাত্র দেবর, তার সাথে প্রথম কথা বলল। তবুও সাবজেক্ট হৈমি। বেশ অবাক হলো নয়না এবং সূচনা। অজানা ভয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সূচনাকে। তবু মনকে মিথ্যে সান্ত্বনা দিতে লাগলো সে। বুকের ভেতর কেমন শূন্যতা হতে লাগলো। অস্থিরতারা ক্রমশ চেপে ধরল তাকে। সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে দরজা লক করে চোখের পানি ফেলতে লাগলো সে। ছোটবেলা থেকে মাকে পায়নি, মায়ের আদর ভালোবাসা পায়নি, নিজের বাবাকেও পায়নি। খালামণির ভালোবাসায় বেড়ে উঠেছে সে। বুঝ বয়স থেকেই রুদ্রর প্রতি আলাদা একটা টান অনুভব করছে সে। রুদ্রর খুঁটিনাটি সকল বিষয় সবসময় খেয়াল রেখেছে। ধীরে ধীরে বুঝতে শিখেছে রুদ্রর প্রতি তার টানের মানে, অনুভব করতে শিখেছে তার ভালোবাসাকে। প্রচণ্ড ভালোবেসে ফেলেছে সে রুদ্রকে। তার খালামণি তার এই ভালোবাসা দেখে তাকে কথা দিয়েছে সেই হবে শেখ বাড়ির ছোট ছেলের বউ। মনটা ভীষণ খারাপ। হৈমির মন খারাপের বেশিক্ষণ থাকা মানে বিশ্বে বড়সড় একটা রেকর্ড তৈরি হয়ে যাওয়ার মতো। আর এমন রেকর্ড হৈমি তৈরি করতে চায় না। সাইকেলটা নিয়ে ওনা দিয়ে মুখ পেঁচিয়ে বেরিয়ে পড়ল হৈমি। রাত তখন 8টা ছুঁই ছুঁই। ছোটবেলা থেকেই অভ্যাস তার রাতের বেলা চিকু মামার দোকানের আইসক্রিম চকলেট খাওয়া। দিনের বেলা কিনে এনেও রাতে খাওয়া যায়, কিন্তু সেটাতে হৈমি মজা পায় না। হৈমি মজা পায় রাতের বেলা দাদু ভাইকে লুকিয়ে সাইকেল নিয়ে বের হওয়াতে। দিনের বেলা মেয়ে মানুষ সাইকেল চালিয়ে বাইরে যাওয়াটা সবাই ভালো চোখে দেখে না, বলেছেন দাদু। রাতের বেলা মুখ ঢেকে বের হলে মানুষের নজরে পড়লে সেভাবে বোঝা যায় না। এনজিওতে জব করা অনেক মহিলাই সাইকেল করে যাওয়া আসা করে। রাত 8টা অবধি এমন অনেক মেয়েকে দেখা যায় বাইরে। তাই 8টার ভেতরে সে বের হলো, 15 মিনিটের মধ্যেই ফিরে আসবে ভেবে। আসার সময় বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসবে এবং সকালে দেবে। আর কাল সকালে এই চেইন খোঁজার জন্য বের হবে। প্রথমে নয়নদের ওখানে যাবে, তারপর নয়না আপুর শ্বশুর বাড়ি। এসব ভাবতে ভাবতেই সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে সে। হঠাৎ সামনে এসে পড়ল কালো রঙের প্রাইভেট কার। ভাবনায় ছেদ ফালিয়ে তাড়াহুড়োয় সাইড করতে গিয়ে মেইন রাস্তার বাইরে মাটিতে পড়ে যায় সাইকেল সহ হৈমি। ও মা গো, মরে গেলাম গো, আমাকে কেউ ধরো ধরো গো। চিকু মামা গো, আমার বুঝি তোমার দোকানে আইসক্রিম চকলেট আর খাওয়া হবে না গো? কার বাপের এত বড় গাড়ি রে? হ্যাঁ, কার বাপের এত বড় গাড়ি রে? কার বুকে এত বড় পাঠা রে? হেমির সাইকেলের সামনে এসে পড়লি রে? হ্যাঁ, হেমির কোমর ভাঙলি রে। মরে গেলাম রে, আমি মরে গেলাম। আমি যদি বেঁচে ফিরি তো তোর গাড়ির 12টা বাজাই দিব রে। হৈমির কান্না জড়িত আহত গলা শুনেই অবাক হলো রুদ্র। তার বোঝা হয়ে গেল এমন বাচাল মেয়ে হৈমি ছাড়া আর কেউ না। দ্রুত গাড়ি থেকে নামলো সে। আশেপাশে বেশ নির্জন, তেমন গাড়িও চলছে না। দূরে কয়েকজন লোক দ্রুত পায়ে হেঁটে এগিয়ে আসছে দেখে রুদ্র হৈমির কাছে চলে গেল। হৈমির অবস্থা দেখে নিচু হয়ে দাঁতে দাঁত চেপে বলতো, জাস্ট শাট আপ, ডোন্ট শাউট। বলেই হৈমিকে কোলে তুলে নিল। এতে হৈমি দ্বিগুণ চেঁচামেচি শুরু করলো। বাঁচাও রে বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। এক সুন্দরী মেয়ের কোমর ভাঙার সুযোগ নিয়ে বাংলা সিনেমার ডিপ জলের মতো এক গম্মাস পুরুষ মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে।
রুদ্র দেখল লোকগুলো এবার দৌড়াতে শুরু করেছে। রুদ্র জোর গলায় বলল, ড্রাইভার জলদি সাইকেলটা গাড়ি ডিকিতে ওঠাও। সঙ্গে সঙ্গে ড্রাইভার শরীফ সাইকেল ডিকিতে ওঠালো। রুদ্র হৈমিকে নিয়ে গাড়িতে উঠতে শরীফ গাড়ি স্টার্ট দিল। হৈমি এত চেঁচামেচি করছিল যে রুদ্র বাধ্য হয়ে এক হাতে হৈমির মুখ চেপে অন্য হাতে হৈমির কাঁধ চেপে নিজের সাথে জড়িয়ে বসে রইল। খাঁচার ভেতর যে কোনো পাখিকে বন্দি করে রেখেছে রুদ্র, আর সেই পাখিটা বাইরে বের হওয়ার জন্য ছটফট করছে। নিজে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধস্তাধস্তি করতে করতে পা দিয়ে শব্দ করতে শুরু করলো হৈমি। ড্রাইভার শরীফ পেছনে ঘুরতেই রুদ্র ধমকে উঠল। যে কাজ করছো সেদিকে মনোযোগ দাও। এদিকে বারবার করছো কেন তুমি? ডক্টর সুবর্ণা বাসে গিয়ে একদম থামবে। শরীফ ভয়ে এক ঢোক গিলে আবারও গাড়ি চালাতে লাগলো, মনোযোগ দিল। ভয়েস শুনে হৈমি চমকে উঠল। হাত দিয়ে মুখ চেপে ধরেছে বিধায় শুধু করে শব্দ করতে লাগলো। রুদ্র হাতটা আরেকটু শক্ত করে চেপে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। হৈমি ছাড়ানোর চেষ্টায় চালিয়ে যাচ্ছে। হৈমির এমন বাড়াবাড়িতে রুদ্র প্রচণ্ড বিরক্ত হলো। রাগ হলো ভীষণ, দাঁতে দাঁত চেপে বলল, আর একটু নড়চড়া করলে না তোমার অবস্থা খারাপ করে ছাড়বো আমি। তুমি কার কাছে আছো ভুলে যাও না। রুদ্রর সামনে কোনো পাগলামি চলবে না, সব পাগলামি ছুটিয়ে ফেলবে একদম। এবার হৈমি শিওর হয়ে গেল এটা সেই রোবট মার্কা ভূতরা। তাই আর দেরি নয় যে হাতে রুদ্র তার মুখ চেপে ধরেছে, সে হাতে সজোরে এক কামড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে রুদ্র হাত সরিয়ে হৈমির গালে ঠাসিয়ে দিল এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে হৈমি কিছুটা ছিটকে গেছে রুদ্রর থেকে। শব্দ করে কান্না শুরু করলো, গাল ধরে আর বলতে লাগলো, হ্যাঁ, আমার কোমর, আমার গাল, আমাকে এই লোহার রোবটটা মেরে ফেললো গো, আমাকে কিডন্যাপ করলো। কেউ কি নেই আমাকে বাঁচানোর? ও দাদু গো, আমি আর রাতের বেলা লুকিয়ে বের হবো না, আর চিকু মামার চকলেট আইসক্রিম খাওয়ার লোভ করবো না। এবারের মতো বাঁচাও। কে বাঁচাবে এখন আমায়? ও নয় না আপু, তোমার কোন বাড়ি বিয়ে হলো গো? বিয়ে করলা তুমি, আর কপাল পড়লো আমার। যেদিকেই যাই সেদিকেই পণ মানুষটা খাবলে ধরে আমায়। এসব অহেতুক বেয়াদবিপনা কথা শুনে রুদ্র প্রচণ্ড রেগে আরও একটা থাপ্পড় বসিয়ে দিয়ে ধমকে বলল, চুপচাপ বসে না থাকলে থাপড়ে 32 রাত ফেলে দেবো কিন্তু। গাড়ি থেকে ছড়ে ফেলে দেবো। এখন তুমি ভাবো কি করবে? চুপচাপ বসবে নাকি মুখ চালিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবে? স্টুপিড কোথাকার। পরের থাপ্পড়টা এতই জোরে ছিল যে মাথাটা ভন ভন করছে হৈমির। মাথায় হাত দিয়েই আহত গলায় বলল, প্লিজ আমাকে আর মারবেন না। আমি বোধহয় বাংলা সিনেমার মতো স্মৃতি হারিয়ে ফেলবো। তখন যদি নিজেকেই চিনতে না পারি আমি বাড়ি যাবো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলেই নিচু আওয়াজে কাঁদতে লাগলো। রুদ্র এবার চরম বিরক্তি নিয়ে রাগী চোখে দাঁতে দাঁত চেপে ধমকে বলল, মুখ চালাতে নিষেধ করেছি। ছাগলের মতো জ্ঞান জ্ঞান করছো কেন তুমি? একদম সাইলেন্ট। ধমক খেয়ে এবার হৈমি একদম চুপ হয়ে গেল। গাল দুটো ব্যথায় টনটন করছে, কোমরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে, হাত পায়ে ছিলেও গেছে বোধহয়। আধমরা হয়ে গেছে, মুখ চালিয়ে পুরোপুরি মরার শখ নাই ভেবেই চুপ থাকলো সে। মনে মনে আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও এই হৃদয়হীন রোবটটার থেকে। দূর, রোবটদের তো হৃদয়ই থাকে না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এই রোবটটা? আমি বাড়ি যাব। রুদ্র আর চোখে চেয়ে দেখলো হৈমি মিনমিনে স্বরে কাঁদছে। বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল সে। ডক্টর সুবর্ণা রাতের বেলা রুদ্রকে দেখে হৈমিকে দেখে বেশ অবাক হলো। প্রথমে রুদ্রকে চিনতে তার একটু অসুবিধা হলো বটে, কারণ তাদের বারবিওয়ালা চুলগুলো কাবলি পরা ফ্রেন্ডের নতুন লুক। যদিও এখনো পরনে কালো রঙের কাবলি আছে, তবে বারবরি চুলের নেই, দাঁড়িয়েও আগের মতো বড়সড় নেই। বেশ লাগছে ভেবে মুচকে হেসে বলল, কি খাবি, চা নাকি কফি? আর ওকে? হৈমি কিছু বলতে নিয়েও রুদ্রর রাগে গম্ভীর মুখটার দিকে চেয়ে থেমে গেল। রুদ্র গম্ভীর স্বরে বলল, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রিটমেন্ট কর, আমি এখনই আসছি। বলেই রুদ্র উঠে গেল। সুবর্ণা ভ্রু কুচকে হৈমির দিকে তাকালো। হৈমি রুদ্রর যাওয়ার দিকে উকি ঝুঁকি দিয়ে যখন বুঝলো রুদ্র বেরিয়ে গেছে, তখন কান্না শুরু করলো। সুবর্ণা চমকে গিয়ে দ্রুত হৈমির পাশে বসলো, এক কাঁধে হাত রেখে বলল, এ মা, কাঁদছো কেন তুমি? কোথায় ব্যথা লেগেছে? কি সমস্যা হয়েছে বলো আমায়। কিছু হবে না, ভয় পেও না। হৈমি কাঁদতে কাঁদতেই বলল, ওই লোকটা আমাকে জোর করে তুলে এনেছে। প্রথমে নিজের ইয়া বড় গাড়ি দিয়ে আমার ছোট মাসুম গাড়িটাকে ধাক্কা দিল, তারপর আমাকে তুলে নিয়ে এলো। দুইটা থাপ্পড়ও দিয়েছে। দেখুন গালটা লাল হয়ে গেছে, ব্যথায় টন টন করছে। সুবর্ণা দেখলো সত্যি গাল দুটো একদম লালচে বর্ণ ধারণ করেছে। রুদ্রকে সে ভালো মতো চেনে, চিকিৎসার জন্যই নিয়ে এসেছে, কিন্তু ভালোভাবে বুঝিয়ে নিয়ে আসেনি, আসতেও চায়নি, তাই হয়তো মেরে দিয়েছে।
উফ, এই রুদ্রকে নিয়ে আর পারা যায় না ভেবেই হৈমির পাশ থেকে উঠে ফার্স্ট এইড বক্স আনতে চলে গেল। যেখানে যেখানে ছিলে গেছে স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আর হৈমি রুদ্রর নামে 1 বস্তা নালিশ করলো সুবর্ণার কাছে। সুবর্ণা মুচকি হাসছে আর কাজ করছে। বেশ বুঝলো মেয়েটা অত্যাধিক বাচাল, কোমরে ব্যথা পেয়েছে, তাই প্রথমে ইঞ্জেকশন দিতে চাইলো, কিন্তু ইঞ্জেকশনের নাম শুনেই হৈমি এমন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল যে সুবর্ণা বাধ্য হয়ে রুদ্রকে ফোন লাগালো। রুদ্র নিচে ছিল, ফোন করার সাথে সাথে উপরে চলে এলো। সুবর্ণা একটা মেসেজ করলো রুদ্রকে যাতে ইঞ্জেকশনের জন্য হৈমিকে রাজি করায়। রুদ্র বিড়বিড় করে বলল, এই মেন্টাল পেশেন্টকে সামলানো আর 10টা ছাগল সামলানো একই কথা। ডিসকাস্টিং। সেদিন হাত ধরে যার গালে থাপ্পড় লাগিয়ে দিলাম, আজ পরিস্থিতি যাবে বারবার তাকে স্পর্শ করতে হচ্ছে। এক দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্র হৈমির পাশে গিয়ে বসল। রুদ্রকে দেখে হৈমি বিড়বিড় করে সমানে বকতে থাকলো। পাশে বসায় খানিকটা সরে বসল। রুদ্রর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে এক হাত বাড়িয়ে হৈমিকে হ্যাঁচকা টান দিয়ে বাম হাতটা শক্ত করে চেপে ধরল। সুবর্ণা চট করে আরেক পাশে এসে হৈমির হাতে ইঞ্জেকশন পুশ করে দিল। এমন ছক কষা হবে হৈমি স্বপ্নেও ভাবতে পারেনি। কয়েক সেকেন্ডের ভেতরে এত জোরে চিৎকার দিল যে সুবর্ণা রুদ্রর কানের পর্দা বোধহয় ফেটে যাবে। চোখ মুখ খিচে রুদ্রর কাবলি এক হাতে খামচে ধরে আছে হৈমি। এত ভয় ইঞ্জেকশনে যে কাঁপতে শুরু করছে মেয়েটা। ফুপাতে ফুপাতে বলল, আপনি খুব খারাপ আপনি। আমার জীবনের অনেক বড় শত্রু আপনি। কখনো ক্ষমা করবো না আপনাকে। রুদ্রকে শক্ত করে কাঁপতে কাঁপতে কথাগুলো বলল হৈমি। সুবর্ণা কিছু ঔষধ লিখে দিল। হৈমির অবস্থা দেখে রুদ্র হৈমির কাঁধে হাত রেখে জড়িয়ে ধরে বসে রইল। হৈমিও কেমন নেতিয়ে রইল আর বিড়বিড় করে রুদ্রকে বকতে থাকলো, দোষারোপ করতে থাকলো। সুবর্ণা বলল, চাইলে থেকে যেতে পারিস, 10টা বেজে গেছে, আমি রান্না বসাই। না, ওর বাসার কাছে দিয়ে আসবো। কেমন রিলেটিভ বলি না তো? রাফিদ ভাইয়ের শালিকা। ও আই সি। তাই তো বলি, এমন ফোঁস করে কেন মেয়েটা তোকে দেখলেই? রুদ্র চোখ গরম করে তাকাতেই সুবর্ণা বলল, ওহ প্লিজ, এমন সিচুয়েশনে এমনটা ঠিক মানাচ্ছে না। আমি কিন্তু সব রোগের আভাসই পাই, তোর রোগ ধরতেও বেশি টাইম কিন্তু লাগেনি। মুখটা বন্ধ রাখ। জাস্ট নিজের দায়িত্বটা পালন করলাম, বিপদগ্রস্ত একজনকে বিপদমুক্ত করলাম। সুবর্ণা চোখ টিপ মেরে বলল। এভাবে জড়িয়ে ধরে? রুদ্র থতমত খেয়ে গেল, রাগটা কমিয়ে শান্ত গলায় বলল, এ বিষয়ে পরে কথা বলবো। রুদ্র তার ধর্মের বাইরে যায়নি, আর পরিস্থিতির জন্য যদি গিয়েও থাকে তাহলে তা হালাল করার মানসিকতা নিয়েই করেছে। হালাল করার ক্ষমতা মহান আল্লাহ তাআলা অবশ্যই দিয়েছেন। সুবর্ণার যা বোঝার তা বোঝা হয়ে গেল, কিন্তু তাই বলে নিজের স্বভাবের একদম বিপরীত কাউকে ভাবতেই গা শিউরে উঠছে ওর। গাড়িতেই ঘুমিয়ে গেছে হৈমি। ইঞ্জেকশনের করার ডোজে ঘুম এসে গেছে তার। নয়নার কাছে হৈমি যেখানে থাকে তার ঠিকানা দিয়েছিল রুদ্র। আজ সেখানেই যাচ্ছিল। উদ্দেশ্য ছিল নেকলেসটা ফেরত দিবে। তার আগেই কত সব কাণ্ড ঘটে গেল। আজ আর নেকলেসটা ফেরত দেবে না, জাস্ট ওকে পৌঁছে দেবে, ভাবল রুদ্র। শরীফকে দিয়ে ফার্মেসি থেকে ঔষধ আর চিকু মামার দোকান খুঁজে বের করে আইসক্রিমের বক্স 3টা নিল। বেশ কিছু চকলেট নিয়ে গাড়িতে বসলো শরীফ। রুদ্রকে সব দিয়ে গাড়ি স্টার্ট দিল আবারও। শরীফ লাইট ধরল। রুদ্র হৈমিকে পাজা কোলা করে নিয়ে বাড়ির মেইন দরজার সামনে দাঁড়ালো। শরীফ কলিং বেল বাজাচ্ছে। রাত তখন 11টা। বাচ্চারা সবাই ঘুমাচ্ছিল। কলিং বেলের আওয়াজে কয়েকজনের ঘুম ছেড়ে গেল। দাদুও চশমা চোখে দিয়ে রুম ছেড়ে বের হয়ে গেল। ধীর পায়ে নানা রকম ভাবনা ভেবেই দরজা খুলল। দুজন অপরিচিত মুখ একজনের কোলে হৈমি। বিস্মিত হলো দাদু। আহত গলায় বলল, তোমরা কারা আর হৈমি কিভাবে এখানে? রুদ্র তার নিজের পরিচয় দিল। অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে সবটা দাদুকে জানালো। হৈমি রাত করে বের হয়েছে, আইসক্রিম চকলেটের জন্য সাইকেল নিয়ে বেরিয়েছে। সবটাই জানানো হলো দাদুকে। সব শুনে দাদু প্রচণ্ড রেগে গেলেন, কিন্তু প্রকাশ করলেন না। রুদ্রকে ভেতরে ঢুকতে দিল। হৈমির রুমেও নিয়ে গেল। রুদ্র হৈমিকে বিছানায় শুইয়ে দিল। মেয়েটার পোশাক আশাক দেখলে মেজাজ বিগড়ে যায় তার, কারণ হৈমির লেডি জিন্স, লেডি শার্ট আর পাতলা একটা ওড়না পরা আছে। শরীফ আইসক্রিম, চকলেট আর ঔষধগুলো দাদুর কাছে দিল। ঔষধ বুঝিয়েও দিল। রুদ্র বেশ রাগ নিয়েই হৈমির রুম থেকে বেরিয়ে গেল। দাদু রুদ্রকে কৃতজ্ঞতা জানালো। 1 কাপ চা অফার করলো, কিন্তু রুদ্র বেশিক্ষণ দেরি করলো না। যাওয়ার আগে বলে গেল, আশা করি এরপর রাত করে বের হবে না। দাদু যথেষ্ট জোর দিয়ে বললেন, অবশ্যই। আমি যদি একবারও টের পেতাম এমনটি হতে দিতাম না। এবার জেনেছি, এবার অবশ্যই নিষেধ করব। দিনের বেলা রুদ্র আজ হৈমির বাড়িতে গেল। 3 দিন আগে রাতের বেলা আসায় খেয়াল করা হয়নি। বাড়ির সামনে ছোট্ট গেটে লেখা ছিল সুখনীর।
সুখ নিরে থাকে বলি এত সুখ মনে স্টুপিডটার, ভাবল রুদ্র। কলিং বেলের আওয়াজে দরজা খুলল দাদু। রুদ্রকে দেখে চিনতে পারল সে। বেশ সৌজন্যতা দেখিয়ে ভেতরে বসতে বলল। রুদ্র চুপচাপ ভেতরে গিয়ে সোফায় বসল। দাদু জমিলা নামে কাউকে ডেকে চা দিতে বললেন। জমিলাও বলল। দাদুও গিয়ে সামনাসামনি সোফায় বসল। রুদ্র শুনেছিল এখানে আরো বাচ্চারা থাকে, তাই জিজ্ঞেস করল। শুনেছিলাম এখানে আরও বাচ্চারা থাকে। ঠিক শুনেছিলে, সবাই স্কুলে গেছে। ও আচ্ছা, আপনি কি আশ্রম চালান? কিন্তু নাম তো শুনিনি। দাদু মিটমিটি হাসতে লাগলো। রুদ্র শেখ এসেছে বাচ্চাদের খোঁজ নেওয়ার জন্য। কি সৌভাগ্য আমার। কিন্তু এটা আশ্রম নয়, এটা আমার একটা সুখী পরিবার, যে পরিবারের কর্তা আমি, কর্তি হৈমি দিদি ভাই। কথাটা রুদ্রর পছন্দ হলো না। হৈমি করতে হবে কেন? তার কর্তাই বা এই লোকটা হবে কেন? কাঠ কাঠ গলায় রুদ্র বলল। আমি ভনিতা করা লাইক করি না, আমি স্ট্রেট কথাবার্তা পছন্দ করি এবং অভ্যস্ত। জমিলা চা বিস্কেট সামনে দিল। দাদু রুদ্রর ভাবমূর্তি কিছুটা আঁচ করতে পারল, তবু বাকিটা শোনার অপেক্ষা করতে থাকলো। রুদ্রকে চা এগিয়ে দিয়ে নিজেরটা নিয়ে চায়ের কাপে এক চুমুক দিল। রুদ্র চায়ের কাপ হাতে নিয়ে বলল। হৈমের বিষয়ে ডিটেলস জানতে চাই। ওর অতীত কী ছিল, কীভাবে আপনার কাছে এলো? দাদু চিন্তিত মুখেই বলল। বলবো, কিন্তু সবটা শুনতে চাওয়ার কারণটা জানলে ভালো হতো। কারণ হৈমির প্রেজেন্ট গার্জিয়ান আমি। রুদ্র গম্ভীর চোখে মুখেই বলল। আর ভবিষ্যৎ গার্জিয়ান আমি। আশা করি এবার বলতে অসুবিধা হবে না। বিয়ের প্রস্তাব বুঝি কেউ এভাবে দেয়? বলেন দাদু। অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি বলুন, আমি যা শুনতে চাই। প্রস্তাবটা ঘটা করেই পাঠানো হবে, আপাতত সীমিতভাবেই দিন। ছেলেটা রকচটা, বেশ তেরা, আর সে যদি কিছু না বলে হয়তো সিন ক্রিয়েট করবে। বড় লোকদের মতিগতির ঠিক নাই, তাই গভীর দীর্ঘশ্বাস ছেড়ে দাদু বলতে শুরু করলেন। 3 বছর বয়সে বাবাকে হারায় হৈমি। হৈমির মা নির্জনা তখন বাচ্চা মেয়েটিকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। হৈমির বাবা সরকারি চাকরিজীবী ছিলেন। পেনশনের টাকায় মা মেয়ের বেশ ভালোই চলতো। বাপের বাড়ি মেয়েকে নিয়ে থাকায় কোনো অসুবিধা হতো না। খাবার, পোশাক সহ নিজের প্যারালাইজ মায়ের দায়িত্বও হৈমির মা নিয়েছিল, যার কারণে তার ভাইরাও বেশ সন্তুষ্টই ছিল তার উপর। ধীরে ধীরে হৈমি বড় হতে থাকে। স্কুলে ভর্তি করানো হয় তাকে। প্যারালাইজ মায়ের মৃত্যুর পরও কোনো সমস্যায় ভুগতে হয়নি ওদের। কিন্তু নিয়তির করুণ খেলায় হেরে গেল নির্জনা। একা বাঁচার লড়াইয়ে হেরে গেল সে। একা এক নারী হয়ে নিজের সন্তানকে নিয়ে দুনিয়ায় টিকে থাকার লড়াইটা খুব বেশি দিন করতে পারল না। ক্যান্সার নামক অভিশপ্ত রোগে আক্রান্ত হলো তার দেহ। দীর্ঘ 7 বছর ক্যান্সারে ভুগে মারা যায় তিনি। চিকিৎসা করানোর জন্য পেনশনের শেষ টাকা খরচ করতে চায়নি, তো মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। হৈমিও তখন ছোট ছিল, এসব বোঝেনি। বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের মর্ম বুঝে ওঠার আগেই মেয়েটা বাবা মা হারা হয়ে গেল। এতিম হয়ে দুনিয়ায় টিকে রইল। তখনও মেয়েটা জানতো না এতিম হয়ে দুনিয়ায় টিকে থাকা একটা অভিশাপ। এতিম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই জানি পিতামাতাহীন বালক বালিকাকে এতিম বলে গণ্য করা হয়। কিন্তু এতিম সংজ্ঞাটা যতটা সহজে আমরা ব্যাখ্যা দিতে পারি, দুনিয়াতে বাস্তবকৃত প্রত্যেকটা পিতামাতাহীন সন্তানরা এত সহজে তাদের জীবন অতিবাহিত করতে পারে না। হৈমিও পারেনি। 12 বছর বয়সী একটা মেয়ের দায়িত্ব নেয়নি কেউ। মামা দিয়ে আসে চাচার বাড়ি। দিনের পর দিন চাচির দুচ্ছায় সহ্য করে থাকতো সেখানে। বাচ্চা মেয়েটাকে দিয়ে কাজ করাতো, খাটিয়ে মারতো, তবুও মেয়েটা হাসি খুশি থাকতো। চাচির মাঝে মাকে খুঁজে বেড়াতো, চাচার মাঝে বাবাকে। কিন্তু চাচি কোনোদিন মা, চাচা কোনোদিন বাবা হয় না। এটা তখনই বোঝা যায় যখন একটা বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব তার চাচা চাচির ওপর চাপিয়ে দেওয়া হয়। হৈমির দায়িত্ব কেউ নিতে চায়নি, আবর্জনা ভেবে দূরে দূরে ঠেলে দিয়েছে। হৈমির বড় ফুপু এসব দেখে সহ্য করতে পারেনি, আবার নিজের কাছেও রাখতে পারেনি। ওই যে নিয়তি, নিয়তির কাছে প্রত্যেকটা মানুষই বড় অসহায়, আর এই অসহায়ত্বকেই নির্মমভাবে গ্রাস করেছিল হৈমিকে। হৈমির ফুপু তাকে আশ্রমে রেখে যায়। আমি ছিলাম হৈমির চাচাতো দাদা। এই পৃথিবীতে অনেক অসহায় মানুষ দেখতে পারি আমরা। রাস্তায় অসংখ্য ভিখারি দেখতে পাই। 60 বয়সী বৃদ্ধদের রাস্তায় হাত পাততে দেখলে, তাদের অসহায় মুখের দিকে তাকালে তাদের প্রতি মায়া হয়, সহানুভূতি দেখাতে পারি। 4-5 বছরের বাচ্চাদের ফুল বিক্রি করতে দেখলেও আমাদের খারাপ লাগে। একটার জায়গায় 2টো ফুল কিনে সহানুভূতি দেখায়। অথচ আরও অনেক অসহায় মানুষ থাকে, দুঃখী মানুষ থাকে, যাদের অসহায়ত্বের কথা, দুঃখের কথা আমরা জানতেও পারি না। শিশু এবং বৃদ্ধ এই 2 শ্রেণীর মানুষ
সব থেকে বেশি অসহায় হয়। কেন জানো? কারণ এই দুই শ্রেণীর মানুষ যখন তাদের পরিবারের জায়গা পায় না, তখন তাদের আশ্রমে রেখে আসা হয়, পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শিশু বয়সটাই জীবনের শুরু, আর এই শুরুটাই যদি হয় বাবা মাহীন, পরিবারহীন, তাহলে এর থেকে বড় দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তেমনি বৃদ্ধ বয়সটা একজন মানুষের জীবনে শেষ বয়স। শেষ বয়সে এসে সবাই চাইবে জীবনের শেষ সময়টা পরিবার, আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের সান্নিধ্যে থাকার, অথচ ভাগ্যের পরিহাসে শেষ সময়ে তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে। এমন করুণ পরিণতি সত্যি কি কোনো বাবা মায়ের, কোনো মানুষের হওয়া উচিত? কিন্তু হয়েছিল আমার। হৈমীর স্থান হয়েছিল শিশু আশ্রমে, আর আমার স্থান হয়েছিল বৃদ্ধাশ্রমে। সরকারি চাকুরিজীবী ছিলাম আমি। পেনশন আসার পর ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। 5 বছর আগের ঘটনা এটা। আমি বুঝতে পারি আমি আমার সন্তানদের মানুষ না অমানুষ গড়ে তুলেছি। তাই এই অমানুষদের সাথে মানুষের আচরণ করার থেকে ওদের ভাষায় ওদের শিক্ষা দেওয়া উচিত। বৃদ্ধাশ্রমের মালিক ছিল একজন জজ। ওনার সাথে পরামর্শ করে সমস্ত কাগজপত্র ঠিক করে বাড়িটা দখল করে নেই। বাড়ি থেকে বের করে দেই ছেলের বউদের। নিজের পেনশনের টাকায় বেশ চলছিল, কিন্তু নিঃস্বর্ণ জীবন কাটানো কারো ভালো লাগে না। এই বয়সটা তো নাতি নাতনিদের সাথে খেলাধুলা করার বয়স বলো। ছেলে আছে, নাতি আছে, নাতনি আছে, তবুও আমি নিঃস্ব। সিদ্ধান্ত নেই এই বাড়িটা আমি এমনভাবে গড়ে তুলে যাব যে সারা জীবন সবাই আমাকে স্মরণ করবে। আমি একটা আলাদা পরিবার তৈরি করব, যে পরিবারটাই কোনো বিভেদ থাকবে না, দুঃখ থাকবে না, থাকবে সুখ, হাসি খুশি একটা পরিবার আমার। যে পরিবার থেকে আমি আমার সব দুঃখ কষ্টকে ভুলাতে পারবো। কথায় আছে বৃদ্ধ বয়সে প্রত্যেকটা মানুষের মাঝে শিশুসুলভ আচরণ এসে যায়, আমারও এলো। আর এই সুখনীর পরিবারকেই সত্যিকারে সুখনীর করার জন্য মরিয়া হয়ে উঠলাম। আমি সফলও হলাম। আজ আমার এই নীরে শুধু পাখিদের কিচিরমিচির। আর এই সূচনা হয় হৈমীকে দিয়ে। হৈমীর বয়স তখন 12 বছর। ওর দাদা আমার চাচাতো ভাই ছিল। আমি লোকমুখে শুনেছিলাম হৈমীকে আশ্রমে দিয়ে আসা হয়েছে। বড্ড আফসোস হলো, ছোটবেলায় বাবাকে হারানো শেষ ভরসা ছিল মা। ভাগ্যের নির্মম পরিহাসে সে মাকেও হারালো। মহান আল্লাহ তাআলা যা করেন তাতেই নাকি মঙ্গল। কিন্তু মা বাবা দুজনকে নিয়েই মেয়েটাকে এতিম করে দেওয়া কি মঙ্গল ছিল? তখন আমি জানতাম না। যেহেতু আমরা চাচাতো ভাইয়ের বংশধর, সেহেতু আলাদা একটা টান ছিলই। একটু খুঁটিয়ে দেখতে গেলে সমাজে অবহেলিত ছিলাম বৃদ্ধ হিসাবে আমি, আর এতিম হিসাবে হৈমী। হৈমী ছিল পিতামাতাহীন বলে এতিম, আর আমি ছিলাম কুসন্তানদের বাবা হওয়া এতিম। এসব বিবেচনা করে মায়ার টানে আমি হৈমীকে আমার কাছে নিয়ে আসি। আমার সুখ নীড়ে প্রথম কোনো পাখির আগমন ঘটে। তখন হৈমী এত চঞ্চল প্রাণোচ্ছল ছিল না। মেয়েটা ভীষণ চুপচাপ থাকতো। এটুকু বয়সে এত ধাক্কাগুলো নিতে পারেনি। ভালোবাসা, পরিবার বুঝে ওঠার আগেই সব কেড়ে নিয়েছে ওপরওয়ালা ওর থেকে। মেয়েটা গুম মেরে থাকতো কেমন। ধীরে ধীরে আমার সাথে খানিকটা স্বাভাবিক হতে থাকে। আমার বাড়িতে তখন রহিম নামে এক ছেলে কাজ করত। হৈমীকে ক্লাস 8-এ ভর্তি করেছিলাম তখন। ভোর 6টায় ওকে পড়তে বসিয়েছি। অঙ্ক করাচ্ছিলাম বীজগণিতের। তখন রহিম চেঁচামেচি করতে থাকলো, রিয়াজ কাকা তাড়াতাড়ি বাইরে আসুন। আমি আর হৈমী বিছানা ছেড়ে বেরিয়ে এলাম। আর দেখলাম রহিমের কোলে একদম কুচকুচে কালো এক শিশু, চোখ দুটোও ফোটেনি। রহিম বলল, হৈমী। ভয়ে আমার হাত চেপে ধরলো। আমার কপালে তখন চিন্তা 3টা ভাঁজ পড়ল। এগিয়ে গিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম বেঁচে আছে, কিন্তু হয়তো বেশিক্ষণ বাঁচবে না। তবুও বাঁচানোর চেষ্টা করলাম। পরিচিত ডাক্তারকে ফোন করলাম। বড় কাঁথায় 4 ভাঁজ করে বাচ্চাটাকে মুড়ে নিলাম। ডাক্তারের কথা মতো গরম পানি দিয়ে পরিষ্কার করে গোসল করালাম। হৈমী টুকটাক সাহায্য করলো। গোসল করিয়ে কম্বল গায়ে দিয়ে শরীর গরম করতে চেষ্টা করলাম। ডাক্তারের লেখা ওষুধ কিনে নিয়ে এলো রহিম। খাওয়ানোর পর বাচ্চাটা 2 ঘন্টা ঘুমালো। আবার 2 ঘন্টা পর ফিডার করে দুধ খাওয়ানো হলো। যা বুঝলাম বাচ্চাটা সবল হচ্ছে। শীতে কাদায় গায়ের রং কুচকুচে কালো হলেও এখন উজ্জ্বলতা বেড়ে গেছে। জন্মানোর পরপরই ফেলে দিয়েছে কেউ, হয়তো কারো পাপের ফল, বা কোনো অভিশপ্ত পরিবারের সন্তান। কন্যা সন্তান হওয়াতে হয়তো পরিবার গ্রহণ করেনি, বা কোনো কলঙ্কিনী বাবা মায়ের সন্তান। যাই হোক না কেন, এই বাচ্চাকে যখন বাঁচিয়েছি তখন মানুষের মতো মানুষ করে তুলব। হয়তো সমাজ আমাকে নানা কথা বলবে, তবুও আমি একে মানুষ করব।
সত্যি তাই, দুদিনের মাথায় আশেপাশের মানুষ আমাকে প্রশ্ন ছুড়ে দিল, পরিচয়হীন মেয়েকে কেন আমি তুলে আনলাম, কারো পাপের ফলও তো হতে পারে। আমি তাদের একটা জবাব দিলাম, শিশুটি কোনো দোষ করেনি, এই শিশু পাপী নয়। যখন কোনো সন্তান তার বাবা মায়ের দায়িত্ব অস্বীকার করে বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন তো তোমরা প্রতিবাদ করতে আসো না। পিতামাতাহীন এতিম এক সন্তানকে যখন তার পরিবার বংশের লোক তার সকল অধিকার থেকে বঞ্চিত করে শিশু আশ্রমে দিয়ে আসে, তখন তো তোমরা প্রতিবাদ করতে আসো না, ন্যায় অন্যায় শেখাতে আসো না। চুপচাপ ঘরে বসে থাকো, দূর থেকে শুনে আহারে ও হারে করো। তাহলে এখন কেন তোমাদের এত মাথা ব্যথা এই বাচ্চা শিশুটিকে নিয়ে? তোমাদের তো খুশি হওয়া উচিত যে বাচ্চাটার দায়িত্ব কেউ একজন নিয়েছে। কেউ ওকে অস্বীকার করে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমি ওকে স্বীকার করে নিয়েছি, ওর মাথায় ওর ছাদ হয়ে দাঁড়িয়েছি। তোমরা নিজেরা তো ওর দায়িত্ব নিবে না, তাহলে আমি নিলে তোমাদের সমস্যা কোথায়? যখন অন্যায় ঘটবে তখন যেমন ঘাপটি মেরে ঘরে বসে থাকো, যখন ন্যায় ঘটবে তখন কেন চুপচাপ বসে থাকতে পারো না? তাহলে কি আমি বুঝে নিব এ সমাজ উচিত ন্যায়কে গ্রহণ করে না, অন্যায় অবিচারকেই সহজে গ্রহণ করে নেয়? তখন ওরা আর কিছু বলতে পারেনি। আমিও সমাজকে তোয়াক্কা করিনি। এই সমাজ, পরিবার, আত্মীয় স্বজন তো সেই দিনই ত্যাগ করেছি যেদিন আমার ছেলেরা আমাকে বৃদ্ধাশ্রমের জায়গায় দিল। আর সমাজে মানুষরা প্রতিবাদ না করে, ঠিক না বুঝিয়ে বেঠিক নিয়েই তাকে উৎসাহ দিল। সেদিন থেকে হৈমির মাঝে পরিবর্তন এলো। বাচ্চাটাকে কোলে নিয়ে বিশ্বজয়ী এক হাসি দিল সে। চিৎকার করে বলল, মিষ্টি পরি, তুই আমার মিষ্টি পরি। নাম দিল ওর পরি। সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূরে ঠেলে দিয়ে পৃথিবীর সমস্ত সুখ সমস্ত খুশিকে বরণ করে নিল সে। বাড়িটা আমার আনন্দে ভরে উঠল। হইচই রমরমা পরিবেশে বেড়ে উঠতে থাকলো হৈমি, পরি, আরও অনেকে। পরি আসার পরের মাস থেকে আমি আরও ছোট অসহায় বাচ্চাদের খোঁজ করতে থাকি। রাস্তা থেকে অনেক ছেলে মেয়ে নিয়ে আসি। ছেলেদের পাঠায় আশ্রমে আর মেয়েদের রাখি এখানে। শত শত রাখা সম্ভব না, আমার সাধ্য নেই, কিন্তু যেটুকু সামর্থ্য আছে সেটুকুর মধ্যেই এই 20-40 জন বেশ চলে যায়। তখন আমি অনুভব করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো এই মাসুম বাচ্চাগুলোর জন্যই আমাকে আর হৈমিকে এতিম করে দিয়েছে, আর এতগুলো এতিমের জায়গা করার জন্য কোনো না কোনো ওসিলাই হৈমিকে আমার কাছে পাঠিয়েছে। এই বিশ্বে ভালো মন্দ যা কিছু ঘটুক না কেন, সবই তো ওপরওয়ালার ইচ্ছায়। যা কিছু খারাপ ঘটে তার পরিবর্তে ভালো কিছু বেশি ঘটে। রুদ্র গম্ভীর মুখে বসে আছে, একদম চুপসে। তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। এত কষ্ট চাপে এমন মর্মান্তিক অতীত বুকে চেপে রেখে একটা মেয়ে এতটা প্রাণচল কী করে থাকতে পারে? তাহলে সেদিন কি ওই জন্যই ও চোখের অস্ত্র ছড়াচ্ছিল? মা বাবা পরিবার নিয়ে প্রশ্ন তুলে আমি কি ওকে আঘাত করেছিলাম? ওর এই কষ্ট যন্ত্রণা কেন বুঝতে পারিনি আমি? সত্যি কি হাসির আলে কষ্ট লুকিয়ে থাকতে পারে? দাদু রুদ্রের মুখভঙ্গি দেখে বলল, কি ভাবছো যার অতীত এত যন্ত্রণাময় কষ্টকর, তার বর্তমান এত সুখকর কেন? এত সব চেপে হৈমি এত প্রাণোচ্ছল কেন? রুদ্র দাদুর দিকে তাকালো। দাদু মৃদু হেসে বলল, আমাদের আশেপাশে এমন বহু পরিচিত মুখ রয়েছে যাদের দেখে, যাদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে মনে হবে এর থেকে সুখী দুনিয়ায় আর দুটি নেই। অথচ প্রকৃতপক্ষে সেই মানুষটার জীবন গোড়া থেকে জানতে গেলে বুঝতে পারবে এর থেকে দুঃখী মানুষ দুনিয়া আর দুটি হয় না। অথচ সে ভাবটা এমন করে যেন সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। যখন দেখবে কোনো মানুষ কারণ ছাড়াই খুব সুখী থাকে, অকারণে বেশি কথা বলে, তখন বুঝবে সে কিছু একটা লুকাচ্ছে। আর তার এই লুকোচুরিতেই রয়েছে এক আকাশ সমান দুঃখ কষ্ট যন্ত্রণা। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণাকে নিজের ভিতর চেপে সর্বক্ষণ কিছু মানুষদের হাসিয়ে রাখে। অন্যদের সে হাসি খুশি জীবনটা দেখে নিজেও হাসে, নিজেও সুখ পায়, নিজেও হাসি খুশি জীবন বজায় রাখার চেষ্টা করে। আবার আমাদের আশেপাশে এমন বহু পরিচিত মুখ রয়েছে যাদের দেখে, যাদের সাথে ঘন্টার পর ঘন্টা অনেকটা সময় কাটালে বোঝা যায় এই মানুষটা অনেক বিষণ্ণ। সেই বিষণ্ণতা দেখে আমরা ভাবি, ইস না জানি কত দুঃখে রয়েছে, ইস না জানি কত কষ্টে রয়েছে। তার জীবন পর্যালোচনা করে দেখতে গেলে ফলাফল মিলবে তার জীবনে আসলে তেমন আহামরি কোনো দুঃখই নেই। সে জীবনে অনেক পেয়েছে, তার জীবনে সব রয়েছে, অথচ তার আরও চাই। এই চাই এর থেকে যদি অল্প পরিমাণ কম পাই তাহলেই তাতে বিষণ্ণতা চেপে ধরে। সব দিক দিয়ে নিজে সুখী, তবু অল্প পরিমাণ কিছু চাহিদা কমতি ঘটলেই নিজের জীবনসহ আশেপাশের অনেক মানুষের জীবনও বিষণ্ণ করে তোলে। মুখে ছেয়ে থাকে বিষাদের ছায়া।
প্রথম উদাহরণটা হৈমির হলেও দ্বিতীয়টায় নিজের সাথে বেশ মিল পেল রুদ্র। সত্যি তো, তার সব আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, একটা গোটা পরিবার আছে তার। অথচ সে আরো চাই করে। অল্প কিছু শূন্যতা, অল্প কিছু অভিমান নিজের মধ্যে চেপে রেখে পরিবারের উপর অভিমান থেকে সকলের উপর বিরক্ত রাগ প্রকাশ করে। অথচ প্রকৃতপক্ষে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর হৈমি এত দুঃখ কষ্ট বেদনা চেপেই সবসময় হাসি খুশি থাকে। কেউ বুঝবেই না মেয়েটার এমন একটা অতীত আছে, ভাবল রুদ্র। দাদুর কথায় রুদ্রর ভাবনায় ছেদ পড়ল। দাদু বললেন, হৈমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে, সবাইকে হাসাতে ভালোবাসে। হৈমিকে দেখে আমার বহুবার একটা কথাই মনে হয়, তা হলো একটি মেয়ে সীমাহীন দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে। সীমাহীন কষ্ট বুকে চেপে প্রাণ খুলে হাসতে পারে শুধুমাত্র একটি মেয়ে, একজন নারী। হৈমির মাঝে যেমন আমি 4-5 বছরের বাচ্চাকে দেখতে পাই, তেমন ওর মাঝে আমি আমার মাকেও দেখতে পাই। ওর মাঝে আমি আমার মেয়েকে দেখতে পাই, ওর মাঝে আমি আমার নাতনিকে দেখতে পাই। নয়নের পরিবারের সাথে ও যখন অল্প সময় কাটায় তখন সেই অল্প সময় এমনভাবে কাটায় যেন অল্প সুখটাই ওর সারা জীবন মনে থাকুক। সবার সাথে খুব প্রাণ খুলে মিশে মেয়েটা। পরিবার নিয়ে ওর যেমন নেগেটিভ ধারণা রয়েছে তেমন পজিটিভ ধারণা রয়েছে, যেমন নেগেটিভ অনুভূতি রয়েছে তেমনি পজিটিভ অনুভূতি এবং আবেগে রয়েছে। রুদ্র চাটা শেষ করল, গম্ভীর স্বরেই বলল, থ্যাঙ্কস, আমার যতটুকু জানা জেনেছি, এবার উঠি। আরও তো কথা থেকে গেছে দাদু ভাই। বলুন। হৈমির মনে পরিবার নিয়ে এতটা নেগেটিভ ভাবনা এসে গেছে যে ও চায় না কখনো পার্মানেন্টলি কারো পরিবারের সাথে নিজেকে জড়াতে। ওর ধারণা পরিবার মানে দুঃখ কষ্ট যন্ত্রণা, পরিবার মানেই অল্প সুখের বিনিময়ে অনেকটা সুখ কেড়ে নেওয়া, পরিবার মানে একটু আলোর কিনারা দেখিয়ে সারা জীবন অন্ধকারে ডুবিয়ে দেওয়া। মেয়েটা সবসময় বলে সে কখনো বিয়ে করবে না, সে এভাবেই হেসে খেলে বাচ্চাদের নিয়ে জীবন পার করে দেবে। দাদুর কথা শুনে রুদ্র স্ট্রেট দাঁড়ালো, কাঠ কাঠ গলায় উত্তর দিল, বয়স কত ওর? কি করবে কি না করবে, জীবন কোন দিকে যাবে না যাবে তা ভাবার বা সিদ্ধান্ত নেওয়ার কোনো বয়স এখন হয়নি ওর। মাথায় স্ক্রু ঢিলা থাকলে এসব অহেতু কথাবার্তা সবাই বলে। আমার সিদ্ধান্ত আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আমি ওর মতো ননসেন্সের সিদ্ধান্ত জানার প্রয়োজন মনে করছি না। আশা করি আমার কাছে কোনো বাধা আসবে না। উদ্দেশ্য আমার হালাল, তাই আমার কাছে বাধা আসলে ভুল আমিও করব, কিন্তু উদ্দেশ্য সঠিক রেখে। রুদ্র বেরিয়ে গেল। দাদু চিন্তিত মুখে বসে রইল সোফায়। হৈমি এলো 3টার দিকে কলেজ থেকে বেরিয়ে বন্ধুদের সাথে ঝালমুড়ি ফুচকা খেয়ে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে বাড়ি ফিরল সে। 3 দিন হয়ে গেছে, আজ সাহস করে দাদুকে সে বলবেই তার সাইকেল ফেরত আনার কথা। সাইকেলটা রুদ্রর কাছেই আছে। কেমন বাটপার, সাইকেল নিয়ে ফেরত দেওয়ার নাম নেই, ভাবল হৈমি। কলিং বেলের আওয়াজ কানে বাজতেই দৌড়ে গিয়ে দরজা খুলল হৈমি। মাহেরের আসার কথা এই সময়, কারণ আজ পরীর জন্মদিন। এই দিনেই পরীকে পেয়েছিল হৈমি আর রিয়াজউদ্দিন। মাহের বলেছে অফিস শেষ করে কেক নিয়ে আসবে, কিন্তু দরজা খোলার পর দেখলো মাহের আসেনি। হ্যাংলা পাতলা একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা। হৈমি ভ্রু কুচকে বলল, আপনি কে? কি চাই এখানে? আমি কিন্তু পরের জন্মদিনে এক্সট্রা কাউকে দাওয়াত করিনি, আর আমি আপনাকেও চিনি না। ওর জন্মদিনে নয়ন আর মাহের ভাইয়া ছাড়া কাউকে ইনভাইট করিনি। অত পয়সা আমার নেই, আপনি এখন আসতে পারেন। হৈমির কথা শুনে ছেলেটা হক চকিয়ে গেল। বাপরে বাপ, কিছু বলার সুযোগই দিচ্ছে না। কিসের জন্মদিন, কিসের মাহের, নয়ন, ধুর ভেবেই ছেলেটি গলা খাকারে দিয়ে বলল, এক্সকিউজ মি ম্যাম, আমি একটা পার্সেল নিয়ে এসেছি। পার্সেলটা হৈমন্তীর নামে এসেছে। পার্সেল? কিসের পার্সেল? ও মাই গড, আমাকে আবার কে পার্সেল পাঠালো? হাই হাই, কি বলে? আমার ভুল হচ্ছে না তো? ছেলেটার কথা না বাড়িয়ে পার্সেলটা এগিয়ে দিল। হৈমি অবাক চোখে পার্সেলটা হাতে নিয়ে চোখ বড় বড় করে কিছু বলতে নিতে ছেলেটা দ্রুত পা চালিয়ে চলে গেল। হৈমি কয়েকবার ডাকলেও সে 1 মিনিট দাঁড়ালো না, যেন এখান থেকে কেটে পড়লেই সে বাঁচে। মেয়ে মানুষ যে এমন নাগিনীর মতো ফুসফুস করে তা আগে শুনেছিল, আজ নিজের চোখে দেখতেও পেল। আমার ভালোবাসায় আমি করব তোমায় গোপন দিনী। আমার ভালোবাসার উষ্ণ ছোঁয়ায় ছুঁয়ে দেবো তোমার ওই হৃদয় খানি। রুদ্র। হৈমি বড় বড় করে চেয়ে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। পুরো রুম জুড়ে ঘুরছে আর বারবার পড়ছে লেখাটা। নাম রুদ্র? কোন রুদ্র? ও মাই গড, ওই বন মানুষটা? হায় আল্লাহ, বলে কি বেটা আমার নামে এই লেখা পাঠিয়েছে? কাহিনী কি?
শালা আমি একটু হাত ধরেছিলাম বলে থাপ্পড় লাগাই দিছস। প্রেম করতে তোর ধরে নাই, যাচাই করতে ধরেছিলাম আর তুই মার লাগাইছস, গাড়িতে মার লাগাইছস, ইঞ্জেকশন দিয়ে আমার হাত লোলা করে দিছস, তবু একটা শিক্ষা দিতে পারলাম না। আর তুই আমাকে কতবার ছুঁয়েছিস, আবার চিঠি পাঠিয়েছিস ঢং। এই এক মিনিট, ব্যাটায় আমার চিঠি পাঠাই কেন? ব্যাটার রোম্যান্টিক বাক্য লিখে ঘটনা কি? আমার মতো কিউট মাইয়ার প্রেমে ওই বহু মানুষ রাগী গম্ভীর বদমেজাজি বলা পড়লো। ও মা গো, বলে কি? কপালে 3 ভাঁজ ফেলে ভ্রু কুচকে পার্সেলের দিকে তাকালো। আরও কিছু আছে কিনা চেক করতেই তার নেকলেসটা পেল। খুশিতে লাফিয়ে উঠল। তার মানে নয়না আপুর শ্বশুর বাড়ি ফেলে এসেছিলাম। খুশিতে গদগদ হয়ে চিন্তা গলায় পড়ে নিল। আবারও চিঠিটা ওলট পালট করে দেখলো আর ভাবলো, ব্যাটার মতি গতি ঠিক ঠেকছে না, কিন্তু কিভাবে দিব? কিছু বলেই তো ঠাস ঠাস লাগায়। ভেবেই ন্যাকা কান্না কাঁদল। তখনই রুমে এলো এলা। এলা এবার ক্লাস 5-এ পড়ছে। সেও সুখ নীরের একজন সদস্য। মাহেরকে সব বাচ্চারাই কিউট ভাইয়া বলে ডাকে। হৈমি শুধু ভাইয়া আর পরি বয়ফ্রেন্ড বলে ডাকে। এলাকে বলল, তুই যা, আমি এক্ষুনি আসছি। এলা চলে যেতেই হৈমি আবারও চিঠিটা পড়ল। মাথা তার হ্যাং হয়ে আছে, কিছুই ঢুকছে না। এসবের মানে কি? আপাতত এই বিষয়ে মাথা থেকে ঝেড়ে ফেলে রুম ছেড়ে বের হলো সে। সকলে মিলে কেক কাটল। একসাথেই সকলে খাওয়া দাওয়া করল। রাত তখন 8টা বাজে। দাদু রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এবং ফজরের সময় উঠে নামাজ আদায় করে ভোরে ওঠার দরুন আগে আগেই ঘুমায় তিনি। নয়নকে নিয়ে এসেছে মাহের। তাদের মা সমানে ফোন করছে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য, কিন্তু বাচ্চারা বায়না ধরছে গান শুনবে। হৈমি বাচ্চাদের গানের প্রতি এত আগ্রহ দেখে মাহেরকে বলল, ভাইয়া তুমি এক কাজ করো, প্রতি ফ্রাইডেতে ওদের 2 ঘন্টা করে সময় দাও আর গান শেখাও। ওদের সাথে আমিও শিখবো, যাতে ওরা যখন গান শুনতে চাইবে আমি শোনাতে পারি। প্রস্তাবটা মন্দ লাগলো না মাহেরের। সে তো চায় সব সময় হৈমির সাথে থাকতে, হৈমির পাশে থাকতে, কিন্তু পড়াশোনা কাজ এর জন্য হয়ে ওঠে না। তাছাড়া প্রত্যেক সপ্তাহে সুখ নেড়ে আশাই হয়, তাহলে আশাটা গুরুত্বপূর্ণ করে তোলে মন্দ হয় না। এক টুকরো সুখের আশাই তো সুখ নেড়ে আশা তার। এক কথায় রাজি হয়ে গেল মাহের। হৈমি তখন লাফিয়ে উঠল আর বলল, আমাকে কিন্তু গিটার বাজানো শিখিয়ে দিতে হবে। চোখ ঘুরিয়ে মাথা দুলিয়ে হাত নেড়ে কথাটা বলল। মাহের তার দিকে অপলকভাবে চেয়ে মৃদু হাসল আর মাথা নেড়ে সম্মতি জানালো। হৈমি মাহেরের 2 গাল টেনে দিয়ে বলল, সত্যি তুমি কিউট বয় অ্যান্ড কিউট ভাইয়া। আমরা খুব খুব লাকি তোমার মতো একজনকে আমাদের পাশে পেয়েছি। ইস, মেয়েটা পাগল করে দেবে আমায়। এভাবে কাছে এসে ছুঁয়ে দিলে নিজেকে যে সামলাতে পারি না রে পাগলি। এক ঢোক গেল মাহের, নিজেকে সংযত করে বলল, এবার যে উঠতে হবে লিটন নাইট, এবার তাহলে আসি। পাশে পরি বসেছিল, তার দিকে তাকিয়ে কথাটি বলল মহেন। পরিও কিউট একটা হাসি দিয়ে বলল, আচ্ছা আবার আসবে। মাহের পরির কপালে কিস করে বলল, ওকে ডিয়ার। নয়ন আর মাহের চলে যেতেই হৈমি নিজের রুমে গিয়ে ভাবতে লাগলো, এসবের মানে কি? এমন একটা লেখা কেন উনি আমায় পাঠালেন? কোনো ঘাবলা নেই তো? নয়নকে বলাও হলো না মাহের ভাইয়া ছিল বলে। সে যাই হোক, এবার ওনাকে কড়া কথা শুনিয়ে দিব কয়েকটা, আর আমার সাইকেলটাও ফেরত নিব। কেমন শয়তান বেটা, তোর ধান্দাবাজি আমি ছোটাবো। ওয়েট কর শুধু, লুচ্চা কোথাকার। চোখে ঘুম নেই রুদ্রর। নিজেকে বড্ড পাগল পাগল লাগছে তার। এতদিন হয়তো সকলে তাকে পাগল ভাবত, কিন্তু বেশ কয়েকদিন ধরে সে ফিল করে সে সত্যি পাগল। ঘুমাতে পারে না, খেতে পারে না, বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিতে পারে না। বাইরে গেলে মন বাড়ি বাড়ি করে, বাড়ি এলে মন বাইরে যেতে চায়। এই যন্ত্রণা সহ্য করতে পারছে না রুদ্র। মন শুধু বলে মেয়েটাকে নিজের কাছে নিয়ে আয়, তার ভেতরের সব দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলিয়ে দেয়। নিজের ভালোবাসায় তাকে বন্দিনী করে ফেল। বুকের ভেতর যে ছোট্ট খাঁচার দরজা খুলে দিয়েছিস, যত তাড়াতাড়ি সম্ভব খাঁচার ভেতর আটকে সেই খাঁচার দরজাটা বন্ধ করে ফেল, যেন আর কখনো বেরোতে না পারে। সারা জীবন তোর বন্দিনী হয়ে থাকে। কিন্তু মেয়েটা তো ম্যাচিওর না, সবাই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। এই বয়সী মেয়েকে কি করে বিয়ে করে ঘরে তুলবে? শোয়া থেকে উঠে বসলো রুদ্র, জোরে জোরে শ্বাস নিতে থাকলো। রাত হলেই দম যেন বন্ধ হয়ে আসে। বাচ্চা মেয়েটার মাঝে কি এমন আছে, এত কেন পাগল তার জন্য? কত মেয়েকে থাপড়েছে শুধুমাত্র এই প্রেম ভালোবাসায় জড়াবো না বলে।
হৈমির তুলনায় বেশ বড় মেয়েরাই প্রপোজাল দিয়েছে, অথচ ছোট হয়ে এমন কাণ্ড করার জন্য কত অপমান করেছে। তাদের বাবা মায়ের কাছে নালিশ দিয়ে বিচার শাস্তির ব্যবস্থাও করেছে। আর আজ তাদের তুলনায় ছোট বেশ বাচ্চা একটা মেয়ের জন্য এমন ছটফট করছে। যদিও মেয়েটা সভ্য হতো, তা তো না, সারাক্ষণ ইডিয়েটের মতো বকবক করেই যায়। এটাকে মানুষ বানাতে কবছর লেগে যাবে কে জানে, ভাবল সে। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আবার সুখও হচ্ছে। বুকের ভেতরে এক চিনচিনে ব্যথা, অজানা অচেনা ব্যথাটা খুব করে নাড়া দেয় আজকাল। এই সুখ দুঃখের কিনারা কোন অবধি ঠেকেছে জানা নেই তার। জানা শুধু তাকে চাই, ভালোবাসার বন্দি করতে চায় তাকে। ঘুমানোর জন্য চোখ বুজলে হৈমির কথাগুলো কানে মাথায় বাজে অবিরত। মনে হয় মেয়েটা কানের কাছে এসে চিল দিয়ে কিছু কথা বলে ঘুমে ডিস্টার্ব করছে। কিছু বলার জন্য চোখ খুললেই পুরো রুম ফাঁকা। এমন যাতনা না দিলে কি নয়। অসহ্য লাগছে রুদ্রের। একটা সেকেন্ড হৈমিবিহীন থাকা যেন দায় হয়ে পড়ছে এই অল্প কয়েকদিনে। হুট করে কি থেকে কি হয়ে গেল। যেদিন থেকে হৈমির অতীত জেনেছে সেদিন থেকেই যেন তার বুকটা তার জন্য খুব পড়ছে। কেমন যেন মায়ায় জড়িয়ে গেছে, যা থেকে একটু ওঠার চেষ্টা করতেই বেশি জড়িয়ে যাচ্ছে। সকাল 8টা বাজে। প্রতিদিন ঘুম থেকে দেরিতে উঠলেও আজ তাড়াতাড়ি উঠছে রুদ্র। উদ্দেশ্য হৈমিকে দেখতে যাওয়া। সারা রাত যাকে এক পলক দেখার জন্য ছটফট করছে, সকালে তাকে দেখতে না যাওয়াটা বড্ড বেমানান। এত আগে রুদ্র উঠে পড়েছে দেখে সুরভি বেগম আর সূচনা বেশ অবাক হলো। নয়না জানতো রুদ্র আজ দ্রুতই উঠবে, কারণ সে বেশ বুঝতে পারছে রুদ্র হৈমির প্রতি যে কোনোভাবেই হোক না কেন বেশ উইক অ্যান্ড ভেরি পজিটিভ হয়ে পড়েছে। বিয়ের পর দুদিন নয়নার সাথে রুদ্র কথা বলেছে, তবুও হৈমিকে নিয়ে হৈমির বিষয়। যদিও শুধু প্রশ্ন করেছে, এর বাইরে একটা ওয়ার্ডও বলেনি। তবুও নয়না বেশ বুঝতে পেরেছে। রুদ্র নিচে আসতেই সূচনা কফির মগ সামনে ধরল। রুদ্র সূচনার দিকে একবার কফির মগের তীরে একবার চেয়ে গম্ভীর স্বরে বলল, সামনে থেকে সর, দেরি হয়ে যাচ্ছে আমার, আমি খাবো না। তোমার জন্য বানিয়েছি, খেও নাও প্লিজ। মাথা নিচু করে বলল সূচনা। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, সকাল সকাল এসব কি করতে বলেছে তোকে? পয়সা নেই, যা পড়তে বস। সুরভি বেগম টেবিলে ব্রেকফাস্ট গোছাতে গোছাতে বললেন, আহ রুদ্র, মেয়েটা বানিয়েছে, খেয়ে নে, ধমকাচ্ছিস কেন? রুদ্র কোনো কথায় কান না দিয়ে সূচনাকে পাশ কাটিয়ে হন হন করে চলে গেল। সূচনার চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কফির মগটা নিয়ে কিচেনে চলে গেল সে। নয়নার খানিকটা সন্দেহ হলেও পাত্তা দিল না। রাদিফ নিচে আসতেই তাকে ব্রেকফাস্ট দিয়ে তার পাশে বসল। সূচনার মুখটা মলিন দেখে সুরভি বেগম কাছে গিয়ে বললেন, আমার আম্মাজানকে আব্বাজানের কথা খুব কষ্ট পেয়েছে? সূচনা মাথা নেড়ে না করল, অথচ তার চোখ দিয়ে জল গড়াচ্ছে অবিরত। সুরভি বেগম তার কাছে গিয়ে 2 হাতে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বললেন, আব্বাজান তো এমনই আম্মাজান, তাই আপনি গোসা করবেন না। নিজের কর্তার উপর কি এমন গোসা করে নাকি? সুরভি বেগম এমন রসাত গলায় বলল শুধুমাত্র সূচনাকে হাসানোর জন্য। কাজ হলো, সূচনা কান্নার মাঝেই হেসে ফেলল আর বলল, আমি যাই, ওর বিছানাটা গুছিয়ে আসি। ওকে আম্মাজান, যান, আপনার অগোছালো কর্তাকে গোছানোর দায়িত্ব তো আপনারই। সূচনা লাজুক হেসে উপরে চলে গেল। রোজকার মতো রুদ্রর বিছানা অগোছালোই রয়েছে। সূচনা রোজকার মতো আজও তার বিছানা গুছিয়ে পুরো রুম ঝাড়ু দিয়ে রুমের দরজা লক করে চলে গেল। 8:30 বাজে। হৈমি এখন ইংলিশ প্রাইভেটে। নয়নার থেকে সব জেনে নিয়েছে রুদ্র, তাই ইংলিশ স্যারের বাসার সামনে গাড়ি নিয়ে ওয়েট করছে। জাস্ট এক নজর দেখেই চলে যাবে চিন্তাভাবনা। ড্রাইভিং সিটে রুদ্র, পাশের সিটে সাদমান, পেছনের সিটে আবির আর নীরব। 3 জনই রুদ্রর খুব ভালো বন্ধু। 3 জনই জানে রুদ্র কেন এখানে ওয়েট করছে। এই প্রথম তাদের বন্ধু কোনো এক মেয়ের জন্য অপেক্ষা করছে। আশ্চর্য ব্যাপার হলো, মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আর বয়স নিশ্চয়ই 16-17 এর বেশি হবে না। আহারে, বাচ্চাটার কপালে এভাবে পড়ল, ভাবলো তারা। তবে যাই হোক, বন্ধু যে কোনো মেয়ের প্রতি দুর্বল হয়েছে তা ভাবতে আনন্দে নাচতে মন চাচ্ছে তাদের। কিন্তু এত আনন্দ প্রকাশ করা যাবে না, কারণ তাদের বন্ধু মোটেও আর সব বন্ধুদের মতো নয়। সে বড্ড সিরিয়াস, আর বিয়ের আগে প্রেম করার বিষয়ে একেবারেই পক্ষপাতিত না। এই কারণে নীরব আজ বিবাহিত। একটা মেয়েকে খুব পছন্দ হয়েছিল নীরবের। ইচ্ছে ছিল চটিয়ে প্রেম করবে, কিন্তু শুরুর আগেই শেষ হয়ে গেল তার প্রেম। এমন বন্ধু থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না। জীবনে প্রথম পার্কে দেখা করতে গিয়েছিল মেয়েটার সাথে। মেয়েটা না মৃদু। সেই প্রথম দেখাতেই তাদের সম্পর্কের প্রণয়ের আগেই পরিণয় ঘটে গেল। ধমকে ধমকে কাজী অফিস নিয়ে গিয়ে ধমকে ধমকে কবুল বলল তাদের রুদ্র। তারপর 2 পরিবারকে মানিয়ে বড়সড় অনুষ্ঠানও সম্পন্ন করল নিজ দায়িত্বে।
সেই বন্ধুর যখন কোনো মেয়েকে মনে ধরেছে তাহলে তো মেয়েটা গেছে। নীরব কথাগুলো ভাবছে আর মিটি মিটি হাসছে। আবিরও হাসছে মিটি মিটি। সাদমান মোটেও হাসছে না, বরং সে ভীষণ চিন্তিত তার প্যারের বন্ধুটাকে নিয়ে। 9টার দিকে সকল স্টুডেন্টস বেরিয়ে এলো। সাদমান, আবির, নীরব গাড়ি থেকে নেমে মেয়েগুলোর দিকে চোখ ডাবিয়ে চেয়ে রইল। কোনটা তাদের পিচ্ছি ভাবি, বাচ্চা ভাবি তাই বোঝার চেষ্টা করছে সকলে। কিন্তু দুর্ভাগ্য মেয়েগুলো এতটাই বাচ্চা যে ভাবি বলতে লজ্জাই লাগছে ভীষণ। 10-11 বছরের ছোট মেয়েগুলো, হাঁটুর বয়সী মেয়ে। ভাবতে হাসি পাচ্ছে, ওদের আবার কান্নাও পাচ্ছে। হৈমি আর নয়ন বের হলো। শেষে ননস্টপ কথা বলতে বলতেই বের হয় হৈমি। এদিকে কোনটা হৈমি তাই বুঝতে পারছে না সাদমান, আবির, নীরব। রুদ্র গাড়ি থেকে বের হচ্ছে না। আগের মেয়েগুলো সন্দেহী চোখে চেয়ে চেয়ে চলে গেল। এটাই স্বাভাবিক, তিনটা ছেলে তাদের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, সন্দেহ তো করবেই। শেষে হৈমি নয়নকেও ড্যাব ড্যাব করে দেখতে লাগলো। রুদ্রর কাছে অল্প স্বল্প শুনেছিল সাদমান, তাই মেলাতে লাগলো। সামনে বেবি কার্ড দেয়া মিলেছে, ড্রাগর ডাগর চোখ মিলেছে। দুপাশে ঝুটি করা কলেজ ড্রেস পরার দুজনেই। নয়ন কলেজ ড্রেস পরা, মাথায় স্কার্ফ আছে। হৈমির গায়ে স্কার্ফ নেই, শুধু ডি বেল্ট সহ ড্রেস পরা। দুপাশে কাঁধে দুটো ঝুটি মেলানো। তিনজন ছেলেকে এভাবে চেয়ে থাকতে দেখে হৈমি তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে এগিয়ে গেল। কোমরে 2 হাত রেখে ঘাড় উঁচু করে বলল, এই যে বুইরা ধামরা ভাইয়া, এখানে কি চাই? হ্যাঁ, এমন ভুতুম প্যাচের মতো চেয়ে আছেন কেন? লজ্জা করে না অবুঝ মেয়েগুলোর দিকে এভাবে তাকিয়ে থাকতে? হ্যাঁ, চোখ একদম গেলে দিব। ঘরে কি মা বোন নেই যে বাইরের বোনদের এভাবে দেখতে আসছেন? হ্যাঁ, এক্ষুনি গিয়ে স্যারকে নালিশ করবো যে তার বাসার সামনে বদের আছে কয়েকটা ছোকরা দাঁড়ায় আসছে। লজ্জা শরমের বালাই নাই। কেমন করে তাকাই থাকে মেয়েদের দিকে? হ্যাঁ, বলে রাগে চোখ দাঁত কটমট করতে লাগলো। নয়ন হৈমিকে ইশারায় চুপ করানোর চেষ্টা করছে। তিনজনই ভরকে গেল কথা শুনে। একদমে কতগুলো বদনাম দিল মেয়েটা। ছি, মনে হয় বদনামের সাবজেক্ট নিয়ে এমএ পাশ করে রেডিও শোনালো। এই যে মিস পিচ্চি আপু, আপনি একটু বেশি বলছেন। আমরা এখানে আমাদের ভাবিকে দেখতে আসছি, বাচ্চা মেয়েদের দেখার এত শখ নেই। ভাই নিয়ে আসছে আমাদের, নয়তো পুস্কেদের দেখার জন্য খুব আগ্রহী নেই একদম। ভাবি দেখতে আসছেন, ভাবি দেখেন। সব মেয়ের দিকে তাকাতে কে বলেছে? সব মেয়েরা কি আপনার বাপের সম্পত্তি? আমাদের দিকে তাকাইতেছেন এভাবে? তাকাইলে চোখ লাগবো। আমরা দুজন যথেষ্ট সুন্দরী। আমাদের কুনজরে যদি চেহারা নষ্ট হয় না, চোখ একদম তুলে নিব। হৈমি আরেকটু এগিয়ে গিয়ে বেশ ঝগড়া শুরু করে দিল। বাবা, মেয়ের ঝাঁজ ছোট মরিচের মতো ঝাল, একে দেখলেই প্রমাণ মিলবে ভাবলো সাদমান। কথাটা বলে শেষ করতে না করতেই ঠাস। নয়ন সহ 3 বন্ধুই ভয়ে কেঁপে গেল। হৈমি ছিটকে গেছে কিছুটা, কান্না করে দিয়েছে মেয়েটা থাপ্পড় খেয়ে। কিন্তু যখন সামনে চেয়ে দেখলো সাদা রঙের কাবলি পরা রোবটের মতো হাতমুট করে মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে রুদ্র, তখন খেপে গেল। নয়ন ভয়ে সামনে ঢোক চেপছে, হৈমিকে গিয়ে ধরল। হৈমি এবার গলা ফাটিয়ে বলতে শুরু করলো, শয়তান গোমরা মুখ, লোহার হাত, মান যন্ত্র মানব, তুই আমাকে আবার মেরেছিস, ছাড়বো না আমি তোকে। বলেই নিচ থেকে ইটের খণ্ড তুলে ছুড়ল রুদ্রর দিকে। রুদ্রর কপালে লেগে ছিটকে পড়ে গেল নিচের খণ্ডটা। হয়তো একটু লেগেছে, তবু কোনো ভাবান্তর হলো না। রোবটের ন্যায় দাঁড়িয়েই রইল। রাগে শরীর কাঁপছে তার, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, দাঁত কামড়ে দাঁড়িয়ে আছে সে। মুহূর্তেই কি সব ঘটে গেল বুঝতে কয়েক সেকেন্ড লাগলো সাদমান, আবির, নীরবের। নয়ন তো বিস্মিত হয়ে একবার রুদ্র আর একবার হৈমির দিকে তাকাচ্ছে। রাস্তায় মানুষজন আর চোখে তাকাচ্ছে। কয়েকজন দাঁড়িয়ে পড়লেও রুদ্রকে দেখে চলে গেল। শেখ বাড়ির ছোট ছেলেকে চিনতে কারোরই অসুবিধা হলো না। হৈমি কাঁদছে আর যাতা বলছে। রুদ্র গম্ভীর গলায় বলল, নয়ন, গায়ে থেকে বসো। নয়ন ভয়ে ভয়ে রুদ্রর দিকে তাকালো। ভয়ে হাত পা কাঁপছে তার।